কাজ করার মতো পরিবেশ আমি পাচ্ছি না, কিছু কাজ করতে চাইলেও সেই কাজগুলি করা যাচ্ছে না। অতএব দেখা গেল যে আমি নিজেকে গুটিয়ে নিলাম ওইখান থেকে। পদটা আমার ছিল ঠিকই, কিন্তু আমি সেখানে ছিলাম না। তারপরে তো দেখতেই পাচ্ছেন পরবর্তী সময় পার হয়ে গেল, এবার নির্বাচনে অংশ নিলাম। নির্বাচনে অংশ নেওয়ার পরে নির্বাচিত হলাম, বোর্ডে আসলাম, আবার 6 মাসের মাথায় বের হয়ে গেলাম, মানে বের করে দেয়া হলো আর কি, বের হয়ে তো যাইনি বের করে দেয়া হলো। একটা প্রশ্ন আমার আছে যে আমরা দেখলাম গণমাধ্যমে বুলবুল ভাই পিছের রাস্তা দিয়ে বের হয়ে চলে গেছে, তো ওই দিন তো উনি পূর্বাচলে ছিল, আপনারা কখন জানতে, মানে আপনি কখন জানতে পারলেন যে আপনার আর নাই? আমি জানতে পারলাম বুলবুল ভাই চলে আসার পরে। আমি মিডিয়ার একজন আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে আপনি কি জানেন নাকি এটা? তো আমি বললাম কি জানবো আমি? বলে আপনারা তো নাই, আপনাদের কমিটি তো নাই। বলে নাই মানে কি হয়েছে? বলে যে আপনাদের কমিটি তো ভেঙে দেওয়া হয়েছে এবং একটা অ্যাডহক কমিটি করা হয়েছে। তো এটা তো তখন আমি বুলবুল ভাইকে ফোন দিলাম যে বুলবুল ভাই এটা বলে যে হ্যাঁ এটা আমিও শুনেছি, আমি পূর্বাচলে ছিলাম, পূর্বাচল থেকে আমি যখন আসছি তখন দেখলাম যে এটা এই আমাদের মিরপুর ক্রিকেট স্টেডিয়ামটা একটা পলিটিক্যাল শোডাউনের মতো অবস্থায় পরিণত হয়েছে। তো তখন আমি ভাবলাম যে এখানে হয়তো বেশিক্ষণ যদি থাকি তাহলে সম্মানের হানি হতে পারে, তাই আমি বের হয়ে চলে আসলাম। এখন আমি জানি না পিছের দরজা কোথায় আছে, ক্রিকেট বোর্ডে পিছের দরজা আছে কিনা আমি তো জানি না, দরজা তো সবগুলি সামনেই। পিছের দরজা দিয়ে বের হওয়া যায় আপনি জানেন? আমার জানা মতো আমি তো দেখি নাই। আমি এই যে 6 মাস কেন, এত বছর থেকে আমি ক্রিকেট বোর্ডে আসা যাওয়া করেছি, কিন্তু সামনের দরজা আর পিছের দরজা বলে কোনো কিছু তো আমি দেখিনি কখনো। এখন এটা কিভাবে তারা বলে, যারা বলে তারা ভালো জানবে। আর একটা বিষয় বলতে চাই যে এই যে আপনি বললেন যে বুলবুল ভাইয়ের সঙ্গে যখন কথা হয়েছে, আপনি বুলবুল ভাইয়ের ভাষ্য মতে এটাই যে রাজনৈতিক শোডাউন হয়ে গেছে। রাজনৈতিক বলয় তো আপনাদের বোর্ডের সময় ছিল, এই বিষয়ে আপনি কি বলতে চান? নানা সময় দেখা গেছে যে আসিফ মাহমুদকে নিয়ে স্লোগান হচ্ছে বিসিবিতে, সেখানে বুলবুল ভাইও উপস্থিত ছিলেন। এইটা সম্বন্ধে আমি আসলে খুব বেশি কিছু বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে ওই ধরনের ভিতরে আমি ব্যক্তিগতভাবে আমি আসলে কোনো ধরনের পলিটিক্সের সাথে জড়িত না। তো পলিটিক্স সেটা যেই ধরনের পলিটিক্সই হোক না কেন, পলিটিক্সের একটা নিজস্ব গণ্ডি থাকে। কেউ যদি পলিটিক্সের সাথে জড়িত থাকে তাহলে তাকে কোনো না কোনোভাবে তার সাথে সংযুক্ত হয়ে যেতে হয়। তাদের সভা সমাবেশ বলেন বা তাদের কর্মসূচি বলেন, কোনো না কোনোভাবে। তো আমি যেহেতু কোনোভাবেই কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না, অতএব এই ধরনের সংশ্লিষ্টতা আমার কোনো ধরনের মানে পলিটিক্যাল হলে সেটা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া হোক অথবা অন্য কেউ হোক না কেন, কোনো ধরনের তাদের কোনো কর্মসূচিতে আমাকে কখনো কেউ দেখেছে বলে আমার মনে পড়ে না, আমি কখনো গিয়েছি বলেও আমার মনে পড়ে না। তো সেই বিষয়টা আমার আসলে ঠিক ধারণার মধ্যে নাই। সেক্ষেত্রে নাজুল ভাই একটা স্ট্রেট প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তার মানে আপনাদের বিসিবিতে আসার সময়ও কোনো রাজনৈতিক ইন্টারিমের কোনো প্রভাব কি ছিল না বলে আপনি মনে করছেন? অনেকে বলছে যারা এখন যেই তামিম ইকবালের যে বোর্ডটা এখন আছে স্পষ্টভাবেই রাজনৈতিক একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনাদের সময় যে বোর্ডটা ছিল সেখানে কোনো রাজনৈতিক প্রভাব ছিল না? বোর্ডের মধ্যে রাজনৈতিক প্রভাব ছিল কি ছিল না সেটা আমি বলতে পারবো না এই কারণে, যার কারণ হচ্ছে যে একটা মানুষ ব্যক্তিগতভাবে একটা যদি রাজনৈতিক মতাদর্শের অংশ হয়ে থাকে তাহলে তার ভিতরে কোনো না কোনো ধরনের প্রভাব থাকতেই পারে। কিন্তু সামষ্টিকভাবে আমাদের যে বোর্ডটা তৈরি হয়েছে এই বোর্ডটা কোনো রাজনৈতিক অবস্থার ভিতর দিয়ে তৈরি হয় নাই। আমার মনে হয় যে মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ইতিহাসে এটাই সম্ভবত একমাত্র মানে প্রথম অথবা সর্বশেষ বোর্ড হতে পারে যেটা কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া তৈরি হয়েছে। মানে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়া বলতে আমি এটা বুঝাচ্ছি যে এখানে যতজন নির্বাচিত হয়ে এসছে তারা সরাসরি কেউ রাজনীতির অংশ না, রাজনীতি থেকে সরাসরি তারা কেউ এখানে অংশ হয়ে আসে না। এখন যেমন বলা হচ্ছে যে বাবার দোয়া, মায়ের দোয়া অথবা স্বামীর দোয়া ক্রিকেট বোর্ড তৈরি হচ্ছে, তখন ওই ধরনের কেউ বিষয়টা ছিল না। আর ইনফ্লুয়েন্সের কথা যদি বলেন তো আমাদের কিন্তু নির্বাচনটা
সুন্দরভাবে সবাই কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার জন্য রেডি ছিল। 29 জন নমিনেশন পেপার, 29 জন না 31 জন নমিনেশন পেপার সাবমিট করেছিল। সাবমিট করার পরে 2 জন আবার সম্ভবত, আমি যতটুকু যদি ভুলে না গিয়ে থাকি, তাহলে সম্ভবত 2 জন তাদের নমিনেশন উইথড্র করছে। তাহলে থাকে কত? 29 জন। এই 29 জনের ভিতরে একটা 12 জনের একটা, 12 জন না 25 জনের একটা বোর্ডের মধ্যে 29 জন, সেটা খুব খারাপ সংখ্যা ছিল না। এর আগে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনেই এত এত বেশি সংখ্যক মানুষ কখনো প্রতিদ্বন্দ্বিতা করেনি, আমার দেখা মতো ছিল না। তো সেই হিসাব করে এটা যদি হয় তো এটা একটা সুন্দর পরিবেশেই ছিল। কিন্তু একটা পর্যায়ে এসে দেখা গেল, আমি জানি না তাদের সাথে কি হলো না হলো, হঠাৎ করে একটা অংশ তারা ইলেকশন থেকে উইথড্র করার পরে তারা বিভিন্নভাবে প্রচারণা শুরু করলো যে না, এখানে নির্বাচনের কোনো পরিবেশ নাই, এখানে ইনফ্লুয়েন্স হচ্ছে, সরকারিভাবে রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে, এবং এই ইনফ্লুয়েন্সের মাধ্যমে যেই বোর্ড হবে এই বোর্ডটা ঠিক উপযুক্ত বোর্ড হবে না, এই ধরনের কথাবার্তা বলে তারা প্রচারণা শুরু করলো। কিন্তু আমার একটা প্রশ্নটা হচ্ছে যে যারা উইথড্র করেছে তাদের কি কেউ বাধ্য করেছে, বলেছে যে আপনারা নির্বাচন করতে পারবেন না, আপনারা এখান থেকে বের হয়ে যান? আমার জানা মতে তাদেরকে এটা কেউ বলেনি, এবং তারা স্বপ্রণোদিত হয়েই তাদের নমিনেশন পেপার উইথড্র করে নিয়ে আসছে। নির্বাচন থেকে তারা উইথড্র করছে। আর শেষে আমরা বাকি ছিলাম কয়জন? 29 জনের ভিতরে, 29 বা 28 জনের ভিতরে আমরা বাকি ছিলাম 16 জন। তারা 12-13 জন উইথড্র করার পরে আমরা বাকি ছিলাম 16 জন। এখন এই গণতান্ত্রিক পদ্ধতিতে যেই কজন বাকি থাকবে তাদের নিয়েই তো নির্বাচন হবে, নির্বাচনের প্রক্রিয়া তো তাই বলে। তাহলে নির্বাচন যদি 12 জনের ভিতরে নির্বাচন হয়, আগে 28 জন 29 জনের ভিতরে, ঢাকা ক্লাবের কথাই বলছি আমি, ক্যাটাগরি 2 এর কথা বলছি, সেখানে 12 জন নির্বাচিত হবে, 25 জন না। আমি আগে যেটা 25 জন তো পুরো দেশ জুড়ে, সেটার আলাদা। তো এই 12 জনের ভিতরে আমরা বাকি ছিলাম কত? 16 জন। মানে ইলেকশনে কম্পিট করার জন্য আমরা বাকি ছিলাম 16 জন। তো এখানে ভুল কোথায় আছে? যেখানে 28 জন থাকার কথা, 28 জনের ভিতরে 12 জন বেছে নেওয়ার কথা ছিল, সেখানে যদি 16 জনের ভিতরে 12 জন বেছে নেওয়া হয়, এবং ওই 12 জন যদি 12-13 জন যদি সেখান থেকে স্বপ্রণোদিত হয়ে সরে আসে, তাহলে যারা থেকে গেছে তাদের দোষ কোথায়? এবং যারা ভোট দিয়েছে তারা তো ভোট দিয়েছে, তারপরে তো 44 জন ভোট দিয়েছে। 56 জনের 76টা ক্লাবের ভিতরে আমাদের ছিল, ভোট ছিল টোটাল 76টা। এই 76টা ক্লাবের ভিতরে 44 জন ভোট দিয়েছে।